السلام عليكم ورحمة الله وبركاته. لا إله إلا الله. لا إله إلا الله. আমি আলোচনা শুরু করছি 1 মিনিট এর মধ্যে ইনশাআল্লাহ। لا إله إلا الله. لا إله إلا الله. যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন ইতিমধ্যে, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন এবং সবকিছু ক্লিয়ার আছে। আমরা গতকালকে আলোচনা করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে যারা ছিলেন, সেটা হলো যে সন্তানের পড়াশোনায় উন্নতি কিভাবে হবে। এই বিষয়টা নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম। আজকেও এই বিষয়টা নিয়ে কথা বলবো। গতকালকে এটার সম্পর্কে আমরা একটা টপিক নিয়ে মূলত কথা বলেছি, যে পড়াশোনায় উন্নতির জন্য আমাদেরকে মৌলিকভাবে লক্ষ্য রাখতে হবে সন্তানের শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। এই দুইটা বিষয়ে আমাদেরকে যত্নবান হতে হবে। গতকালকে আমরা এটার পদ্ধতি কি হতে পারে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি কি কমতি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি, যে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। মৌলিকভাবে যে কথাটা আমরা গতকালকে আলোচনা করার চেষ্টা করেছি সেটা হলো শারীরিক সুস্থতার জন্য সন্তানের রুটিনটা যেন সুন্দর হয়, তার খাবার দাবার থেকে শুরু করে সমস্ত বিষয় সুন্দর থাকে, আর খেলাধুলার বিষয়টাতে যত্নবান হওয়া। আর মানসিক সুস্থতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো সন্তানকে সব ধরনের মানসিক চাপ থেকে, মানসিক প্রেশার থেকে তাকে মুক্ত রাখা। এরপর আজকে আবার এই বিষয়টা নিয়ে কথা বলবো অন্য একটা দিক থেকে এবং অন্য একটা অ্যাঙ্গেল থেকে। আমরা কিছু বিষয় জানার চেষ্টা করব। পড়াশোনায় উন্নতির পথে আসলে বাধা কোন জিনিসগুলো, কেন আমাদের সন্তানদের পড়াশোনায় উন্নতি হয় না, বা কি কারণে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়। একটা মৌলিক কারণ হলো যে মনোযোগের অভাব। আজকে আমি শুধু এই জিনিসটা নিয়েই কথা বলবো, খুব লম্বা সময় না, খুবই অল্প সময় কথা বলবো। সেটা হলো যে মনোযোগ এই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক দামি একটা নিয়ামত। কোনো মানুষের মধ্যে যদি মনোযোগের এই নিয়ামতটা থাকে তাহলে সে তার জীবনে অনেক ভালো কিছু করতে পারবে এবং সে তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে, তার জীবনের কাজগুলোতে সফল হতে পারবে। প্রত্যেকটা মানুষের জীবনে আমরা অনেক সময় মনে করি যে মনোযোগ হয়তো এই জিনিসটা শুধুমাত্র পড়াশোনার জন্য বা পরীক্ষার জন্য, শুধু এই ক্ষেত্রেই না, প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন আমরা যারা সাংসারিক কাজে ব্যস্ত আছি তাদের ক্ষেত্রেও বলি যে সংসারে আমাদের দৈনন্দিন যে কাজগুলো, একেবারে দৈনন্দিন যে কাজগুলো আছে, রান্না বান্না, ঘর গোছানো, সাংসারিক কাজগুলো আছে, বাচ্চাদেরকে লালন পালন করা, প্রতিটা কাজে আমাদের পুরোপুরি মনোযোগী হওয়া এটা অনেক জরুরি একটা বিষয়। আমি মনে হয়
2 দিন বা 3 দিন আগে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলেছিলাম, সেটা হলো যে সন্তানের সাথে আমাদের সম্পর্কটা মজবুত কিভাবে হবে। সেখানে আমি 2টা কথা বলেছিলাম, মনোযোগ এবং মূল্যায়ন। আপনাদের হয়তো মনে আছে 1-2 দিন আগের এই ক্লাস। এই যে মনোযোগ, এই মনোযোগ জিনিসটা অনেক দামি নিয়ামত। ধরেন আমরা যখন দোকানে যাই, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দোকানে যাওয়ার পরে একটা জিনিস আমি কিনতে চাচ্ছি। এখন দোকানের যিনি বিক্রেতা, দোকানদার যিনি আছেন, তিনি যদি আমার প্রতি মনোযোগী না থাকেন, আমি দোকানে গেলাম, দাঁড়িয়ে রইলাম, আমি অনেকক্ষণ যাব, তাকে বললাম যে আমার এই জিনিসটা প্রয়োজন, আপনি আমাকে এটা দেন, আমি বা বিলটা করে দেন, আমি কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু তিনি আমার প্রতি মনোযোগী না, হয়তো অন্য কারোর সাথে গল্প করছে, অন্য কোনো কিছু করছে, তাহলে আমি হয়তো একটা সময় পর্যন্ত অপেক্ষা করব, করার পরে যদি বুঝি যে না আর আমার দেরি হয়ে যাচ্ছে, আমি হয়তো চলে আসব। পরবর্তী সময় আবার ওই দোকানে আমার যেতেও মনে চাবে না, এখানে ব্যবহার ভালো না, বা তারা আসলে আমার প্রতি মনোযোগী না, গেলে কোনো গুরুত্ব দিচ্ছে না। তো মানুষের সাথে আমাদের রিলেশন, সম্পর্ক, এগুলো অনেক সবকিছু নির্ভর করে হলো মনোযোগের উপরে। তো মনোযোগ জিনিসটা অনেক দামি একটা নিয়ামত। আমরা আমাদের সংসারেও এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখি যে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক, এই সম্পর্কটা নষ্ট হয় মনোযোগের অভাবের কারণে। যে স্ত্রী হয়তো স্বামীর প্রতি মনোযোগী না, স্বামী হয়তো স্ত্রীর প্রতি মনোযোগী না, ব্যস্ততার কারণে হোক বা যে কোনো কারণে হোক, অবহেলার কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণেই হয়তো মনোযোগটা একটু কম। কিন্তু মনোযোগটা অনেক দামি নিয়ামত। এই জিনিসটা আল্লাহ তাআলা কাউকে বেশি দেন, কাউকে কম দেন, সৃষ্টিগত ভাবে হয়তো কারো মাঝে কম থাকে, কারো মাঝে বেশি থাকে, কিন্তু মনোযোগটা তৈরি করতে হয়। এবং মনোযোগ নষ্ট হওয়ার যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো থেকে নিজেকে যত্ন করে সংরক্ষণ করতে হয়, আলাদাভাবে নিজেকে হেফাজত করতে হয়। তো পড়াশোনায় উন্নতির জন্য মৌলিক যে বিষয়গুলো প্রয়োজন, এর মধ্যে প্রথমে তো আমরা কথা বললাম শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। আজকে আমি বলবো যে টপিকটা, সেটা হলো মনোযোগ। সন্তানের মনোযোগ নষ্ট হয় এমন সব ধরনের পরিবেশ, সব ধরনের বিষয় থেকে সন্তানকে দূরে রাখতে হবে যতভাবে সম্ভব। এখন মনোযোগ নষ্ট হওয়ার কি কি মাধ্যম আছে, এগুলো আপনি চিহ্নিত করেন। এক একজনের পরিবারে এক এক রকম বিষয় আছে। আপনার সন্তানের মনোযোগ বলতে ফোকাস, একদিকে থাকতে হবে, তার মনটা একদিকে নিবদ্ধ, মানে পুরোপুরি যুক্ত থাকতে হবে, যে এই দিকেই তার চিন্তা। আপনি আপনার সন্তানকে যদি বিভিন্নমুখী কাজের সাথে যুক্ত করেন, বিভিন্নমুখী বিষয়ের সাথে যুক্ত করেন, তাহলে এই সন্তান পড়াশোনায় ভালো করতে পারবে না। তাকে যে কোনো একটা দিকে মনোযোগী করতে হবে। অনেক ঘরে আছে যে ঘরে হয়তো কথা রাজনৈতিক আলাপ হচ্ছে, বিভিন্ন বিষয়ে একে অপরের মাঝে কথাবার্তা হচ্ছে, সন্তানের সামনেই হচ্ছে। তো সন্তান যখন এই সমস্ত দুনিয়ার বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে, রাজনৈতিক কথাবার্তা, এটা সেটা অনেক কিছু, তখন তার মাথার ভিতরে এই জিনিসগুলো খেলতে থাকে, কাজ করতে থাকে। তখন সে তার পড়াশোনার মধ্যেও তার মস্তিষ্কের একটা অংশ ওটার সাথে যুক্ত থাকে, তখন সে পড়াশোনায় ভালো করতে পারে না। এরপরে ধরেন ঘরে যদি টিভি থাকে, যাদের ঘরে টিভি আছে, টিভিতে সে প্রতিদিন হয়তো নিউজ দেখছে, খেলাধুলার সংবাদ দেখছে, আরো দুনিয়ার বিভিন্ন ধরনের বিষয়ের সাথে সে যুক্ত হচ্ছে। এক একটা নিউজ, এক একটা চ্যানেলের এক একটা সংবাদ, এক একটা খেলার নিউজ, যে কোনো ধরনের নিউজ হতে পারে, এগুলো কিন্তু তার মনোযোগ একটু একটু করে নষ্ট করছে। আমরা নিজেরাই তাদেরকে মনোযোগ নষ্ট করার বিভিন্ন উপকরণ তাদের হাতে দেই, তাদের সামনে দেই। এরপরে আমরা আবার পড়াশোনায় খারাপ হলে আমরা নিজেরা তাদেরকে শাসন করি, কিন্তু এর আগে একবার চিন্তা করি না যে আমাদের ভুলের কারণে, আমাদের অবহেলার কারণেই কিন্তু সন্তানের ক্ষতি হলো, তার মনোযোগ কমে গেছে। জন্মগতভাবে যতটুকু মনোযোগ থাকে ততটুকু যথেষ্ট একটা মানুষের উন্নতি করার জন্য, যদি আমরা ওই মনোযোগটাকে যত্ন সহকারে লালন করি এবং এটাকে বাড়ানোর চেষ্টা করি।
পরিবেশের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না করি। এই ক্ষেত্রে আমি দুইটা কথা আপনাদেরকে বলবো। একটা হলো যেন সন্তানের মনোযোগ বৃদ্ধি পায় সেজন্য যে বিষয়গুলো করণীয় সেই বিষয়গুলো আমাদেরকে করতে হবে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো মনোযোগে বাধাগ্রস্ত হয়, মনোযোগ ক্ষতিগ্রস্ত হয় এমন যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকে সন্তানকে দূরে রাখতে হবে। মনোযোগ বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? মনোযোগ বৃদ্ধি পাওয়ার উপায় কি কি? মনোযোগ বৃদ্ধি পাওয়ার একটা বড় উপায় হলো যে কোনো বিষয়ে, শুধু পড়াশোনা না, যে কোনো বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাওয়ার একটা বড় উপায় হলো ওই জিনিসটার প্রতি ভালোবাসা তৈরি হওয়া। যদি কারো কোনো জিনিসের প্রতি বিরক্তি ভাব থাকে, তার যদি ওই বিষয়টা অপছন্দনীয় থাকে, তাহলে সে আসলে ওই বিষয়টাতে মনোযোগী হতে পারবে না। এই জন্য পড়াশোনাটা যেন কখনোই সন্তানের জন্য বিরক্তিকর না হয়, তার অপছন্দের বিষয় না হয়ে যায়, এই বিষয়টাতে আমাদের খেয়াল রাখতে হবে। পড়াশোনাটা যেন বাচ্চার কাছে, সন্তানের কাছে সবসময় পছন্দের থাকে, সেজন্য স্বাচ্ছন্দ্যে আগ্রহের সাথে পড়াশোনায় আগ্রহী হয়, এই পরিবেশটা তৈরি করতে হবে। যে সাবজেক্ট সে পড়তে চায় ওই সাবজেক্টে পড়াশোনা করুক, তাকে ওরকম পরিবেশ দেওয়ার চেষ্টা করা যেই পরিবেশের মাধ্যমে সে পড়াশোনায় আগ্রহী হয়। খেলাধুলার মাধ্যমে পড়ুক, বয়স অনুযায়ী যেই বয়সে যেভাবে পড়ানো উচিত সেইভাবে তাকে পড়াশোনার প্রতি আগ্রহী করা, জোর জবরদস্তি না করা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি একটু কম পড়ে তাহলে আশা করি একেবারে খুব বেশি ক্ষতি হয়ে যাবে এমন না। কত মানুষই তো এমন আছে যে হয়তো সারা বছরের মধ্যে 1-2 মাস 3 মাস পড়ছে কিন্তু ভালো কিছু করছে, সম্ভব। এই জন্য যখন বুঝতে পারবেন যে আপনার সন্তান পড়াশোনায় এখন হয়তো কোনো কারণে সে আগ্রহী না, তার ভালো লাগছে না, সে বিরক্ত হচ্ছে, বিরক্তি ভাব প্রকাশ করছে, ওই সময়টাতে জোর করে তাকে পড়াশোনায় বসানো এবং তাকে পড়াশোনার জন্য চাপ দেওয়ার প্রয়োজন নেই। কোনোভাবেই আপনার কোনো আচরণের মাধ্যমে বা যে কোনো কারণে পড়াশোনার প্রতি তার যে আগ্রহ এটা যেন না হারায়, অনীহা ভাবটা না আসে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। যদি পড়াশোনাটা তার পছন্দের বিষয়ে পরিণত করা যায় তাহলেই সে ওটার প্রতি পূর্ণ মনোযোগী হবে। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে সন্তানকে পড়াশোনায় মনোযোগী করতে কি করণীয়? মনোযোগী করার সর্বপ্রথম উপায়ই হলো আপনার সন্তানের মনে পড়াশোনাটাকে তার ভালোবাসার জিনিস, তার পছন্দের জিনিসে পরিণত করতে হবে। এখন তাহলে প্রশ্ন হবে যে সেটা কিভাবে করব? হ্যাঁ, এটা আরেকটা টপিক, যে পড়াশোনাটাকে তার কাছে পছন্দনীয় করতে আমাদেরকে কি কি করতে হবে এটা নিয়ে কথা বলবো। এটা শুধু পড়াশোনার ব্যাপারে না, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এই প্রশ্নটা আসবে যে আমরা যে অভ্যাসগুলো, যে বিষয়গুলো চাই যে সন্তান এগুলো ধারণ করুক তার ভিতরে, সেগুলো তার সামনে আমরা কিভাবে উপস্থাপন করব এবং কিভাবে তাকে ওটাতে অভ্যস্ত করব। কিন্তু আমি আজকে যেহেতু মনোযোগ নিয়ে কথা বলছি, মনোযোগের প্রসঙ্গে শুধু এতটুকু বলছি যে সন্তানকে পড়াশোনায় মনোযোগী করার সবচেয়ে সুন্দর এবং জরুরি যে মাধ্যম বা পদ্ধতি সেটা হলো পড়াশোনাটাকে তার কাছে আগ্রহের বিষয়ে পরিণত করতে হবে। যত বেশি তার আগ্রহের বিষয় হবে, তার পছন্দের বিষয় হবে, তার ভালোবাসার জিনিস হবে, ওটাতে সে তত বেশি মনোযোগী হবে। আর দ্বিতীয় যে টপিকটা বললাম বা দ্বিতীয় যে সাইডটা বললাম সেটা হলো তার মনোযোগ নষ্ট হয় এমন সব ধরনের বিষয়, সব ধরনের পরিবেশ থেকে সন্তানকে দূরে রাখতে হবে। ঘরের মধ্যেও এমন কোনো কিছু রাখা যাবে না। যদি টিভির কারণে, মোবাইল, ইন্টারনেট, অন্য কোনো কিছুর কারণে তার মনোযোগ নষ্ট হয়, সে পড়াশোনা থেকে আগ্রহ হারায়, তাহলে ওই পরিবেশগুলো বন্ধ করতে হবে। মোবাইল ফোনের ব্যবহার প্রয়োজনে আপনার ঘরে একটু নিয়ন্ত্রণ করতে হবে সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে। যেই সময়টা যেই ঘরে সন্তান পড়াশোনা করছে তার সামনে কেউ মোবাইল ফোন ব্যবহার না করেন। আপনাদের প্রয়োজনগুলো আলাদাভাবে ভিন্ন সময়ে পূরণ করেন। সন্তান পড়াশোনা করছে তার টেবিলে বসে, আপনি তার সামনে বসে চেয়ারে মোবাইল ফোন চালাচ্ছেন, এটা হয় না। আপনি চাচ্ছেন যে আপনার সন্তান যেন পড়াশোনায় মনোযোগী হয়, আর আপনি তার সামনে বসে মোবাইল ফোন চালাচ্ছেন আর তাকে বই সামনে দিয়ে বসিয়ে রেখেছেন, এটা হবে না। যদি আপনি তার সামনে বসতেই হয় তাহলে আপনিও তার সাথে
হয়তো একটা বই খুলে বসেন, হয়তো তার বইটার সাথে নিয়ে বসেন অথবা অন্য কোনো বই নিয়ে বসেন। সে যেই কাজ করছে ওই কাজটাই আপনি করেন। আর যদি আপনার মোবাইল ফোন ব্যবহার করতেই হয় বা অন্য কোনো কাজ করতেই হয়, তাহলে তার সামনে না, আপনি অন্য ঘরে করেন। অনেক সময় এটা হয় যে বাচ্চা ঘরে পড়াশোনা করছে, আমরা হয়তো ওই ঘরেই আরো 2 জন মিলে গল্প করছি, ওই ঘরেই মোবাইল ফোনে অন্য কারোর সাথে কথা বলছি বা নিজেরা মোবাইল চালাচ্ছি। আমরাই কিন্তু তাকে পরিবেশটা দিচ্ছি না, তার মনোযোগ নষ্ট করছি। একটা মানুষের মস্তিষ্ক একসাথে কয়েকটা জিনিস সে ক্যাপচার করতে পারে না। সে যখন বইটা নিয়ে বসলো, এদিকে আপনিও তার সামনে বসে কথাবার্তা বলছেন, তার কানে তো আপনার কথাটা ঢুকছে, তার চোখে তো সে দেখছে যে আপনি এগুলো করছেন, আবার এদিকে তার সামনে বই। এখন তার মস্তিষ্ক একসাথে 2টা জিনিসের সিগন্যাল গ্রহণ করে, কোনটাতে সে ডিসিশন নেবে? এজন্য সন্তানের মনোযোগ নষ্ট হয় যত ধরনের বিষয়, সব ধরনের বিষয় থেকে সন্তানকে দূরে রাখতে হবে। একটা তো বললাম যে ঘরের পরিবেশ, আর আরেকটা বিষয় হলো মনোযোগ নষ্ট হওয়ার সন্তানের বন্ধু বান্ধব, যাদের সাথে সে উঠা বসা করে, চলাফেরা করে, যাদের সাথে সে মিশে, তাদের সাথে আসলে সে কতটুকু মিশছে, মেশার কারণে সে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে যাচ্ছে কিনা। অনেকে আছে, এখন বর্তমানে যে জিনিসটা অনেক ব্যাপক হয়ে গেছে, অনেক বাচ্চাদের মধ্যে এটা চলে এসেছে আস্তে আস্তে, মোবাইল গেম যে জিনিসটা, অনলাইনে বিভিন্ন ধরনের গেম চালু হয়েছে। আগে একটা সময় ছিল গেমটা এককভাবে খেলা হতো, প্রত্যেকে যার যার ডিভাইস, যার যার মোবাইল বা যার যার কম্পিউটারে গেম খেলতো। এখন যেটা হয়েছে, অনলাইনে যৌথভাবে গেম খেলছে। এখন সন্তান যদি, বাচ্চা যদি তার স্কুলের বন্ধু বান্ধব সাথে এমনভাবে মিশে যে তার একটা সার্কেল তৈরি হলো, যে সে অনলাইনে এখন মোবাইলে গেম খেলছে, তাহলে কি হবে? ঘরে আসার পরেও তার মনোযোগটা পড়ে থাকবে ওই মোবাইল গেমের মধ্যে। সে একটু সুযোগ পেলে চিন্তা করবে যে আমি একটু গেমে বসি, একটা টিমের সাথে একটু গেমটা খেলি। এই ধরনের যে জিনিসগুলো মনোযোগ নষ্ট হওয়ার, বাহিরের পরিবেশ, তার হয়তো বন্ধু বান্ধবের সাথে, তার চাচাতো ভাই আছে বা আত্মীয় স্বজন যারা আছে, যাদের সাথে সে কাজিনদের সাথে চলাফেরা করে, তাদের সাথে এমন কোনো সম্পর্ক যেন না হয় যেই সম্পর্কের কারণে তার পড়াশোনা থেকে মনোযোগটা নষ্ট হয়। এগুলো একটু চৌকান্না থাকতে হবে আমাদেরকে। হ্যাঁ, যখন আপনি টের পাবেন যে আপনার সন্তান এমন কোনো কিছুর সাথে যুক্ত হয়ে গেছে যে জিনিসটা তার পড়াশোনায় মনোযোগ নষ্ট করছে, সাথে সাথে অ্যাকশনে যাবেন না, তাকে ওই জিনিসটা থেকে সরিয়ে আপনি পড়াশোনায় মনোযোগী করে ফেলবেন, 1 দিন 2 দিনে হবে, বিষয়টা এমন না। সে যে অমনোযোগী হয়ে গেছে, অন্য কোনো কিছুর সাথে যুক্ত হয়ে গেছে, ওখান থেকে বের করে আনতে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধারণ করেন। অনেকে অস্থির হয়ে যায় তখন। আপনি জানলেন যে আমার সন্তান হয়তো গেমে আসক্ত হয়েছে বা ফেসবুকে আসক্ত হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়েছে, কারোর সাথে রিলেশনে জড়িত হয়ে গেছে, বা পড়াশোনার মনোযোগ নষ্ট করে এমন কোনো কিছুর সাথে সে যুক্ত হয়ে গেছে, আপনি জানলেন। জানার পরে যদি আপনি অস্থিরতা প্রকাশ করেন এবং সন্তানের সাথে এটা নিয়ে খুব রাগারাগি করতে থাকেন, তাকে তার সামনে বারবার এগুলো নিয়ে কথা বলতে থাকেন, তাহলে কিন্তু দূরত্ব বাড়বে তার সাথে। ওই জায়গায় আপনাকে একটু ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে, একটু ভাবতে হবে। একা একা ভাবেন, তাকে কিছুই বলা দরকার নেই। আপনি জানতে পেরেছেন, এটাও তাকে বলা দরকার নেই। আপনি ধীরে 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 হয়তো 1 মাস সময় নেন, 2 মাস সময় নেন। সে তো এটার সাথে জড়িত হয়েছে একদিনে না, আস্তে আস্তেই জড়িত হয়েছে, আসক্ত হয়ে গেছে। এখন আপনি চাইলেই তাকে ওখান থেকে 1 দিন 2 দিনে বের করতে পারবেন না। যদি বের করতে চান আপনার জোর খাটিয়ে, তাহলে আপনার সাথে তার দূরত্ব তৈরি হবে। একটা জিনিস এসে মনোযোগী হয়ে গেছে, ওখান থেকে এত সহজে বের করা যাবে না। তো এই জায়গাটা খেয়াল করি যে মনোযোগ নষ্ট হওয়ার 2টা কারণ থাকে। একটা হলো আমাদের ঘরের পরিবেশ, ঘরের মধ্যে আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, এগুলোর কারণে সন্তানের মনোযোগ নষ্ট হয়, আমরা তাকে পরিবেশটা দেই না। আর আরেকটা হলো বাহিরের কারণ, যে সে হয়তো বাহিরে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে গেছে, কোনো কিছুতে আসক্ত হয়ে গেছে। ওই জায়গাগুলো খুঁজে বের করতে হবে আমাদেরকে। এবং যে কথাটা বললাম, বের করার পরে সাথে সাথে অ্যাকশনে যাওয়া যাবে না, একটু রিল্যাক্সের সাথে, হিকমতের সাথে, কৌশলের সাথে, ধাপে ধাপে তাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। ওখান থেকে বের করে আস্তে আস্তে তাকে তার পড়াশোনার প্রতি মনোযোগী করতে হবে।
আমি সংক্ষেপে পুরো কথাটা একবার বলে দিচ্ছি, আজকে কথা শেষ করে দিব, আর লম্বা করছে না। এখন সংক্ষিপ্তই কথা বলবো, অল্প অল্প করে কয়েকদিন। বেশ কিছু ব্যস্ততা আছে, একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি যে সন্তানের পড়াশোনায় উন্নতির জন্য মৌলিকভাবে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, তার মধ্যে একটা বিষয় হলো শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। দ্বিতীয় বিষয় হলো সন্তানের মনোযোগ। আর মনোযোগের ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দুইটা বিষয়। একটা বিষয় হলো সন্তানকে মনোযোগী করার জন্য যে বিষয়গুলো করণীয় সেই বিষয়গুলো করতে হবে। মনোযোগী করার জন্য করণীয়, সন্তানকে পড়াশোনায় মনোযোগী করার জন্য যে বিষয়গুলো আমাদের করণীয় সেই বিষয়গুলো আমাদেরকে করতে হবে। এর মধ্যে যে কথাটা বললাম যে পড়াশোনাটাকে তার আগ্রহের বিষয়, তার পছন্দের বিষয়ে পরিণত করতে হবে, তাহলেই সন্তান পড়াশোনায় মনোযোগী হবে। আর মনোযোগ নষ্ট করে এমন যত ধরনের বিষয় আছে, যত পরিবেশ আছে, সব কিছু থেকে সন্তানকে দূরে রাখতে হবে। এর মধ্যে দুইটা বিষয় থাকে, একটা হলো ঘরের পরিবেশ, ঘরের আমাদের আচার আচরণ, আমাদের সন্তানের সাথে ওঠা বসা। ঘরের মধ্যে যদি এমন কোনো কিছু থাকে, এমন কোনো পরিবেশ থাকে, এমন কোনো অবস্থা থাকে যেটা সন্তানের মনোযোগকে নষ্ট করে, তাহলে সেটাকে দূর করতে হবে, সেটাকে সংশোধন করতে হবে। আর আরেকটা হলো বাহিরের পরিবেশ, বাহিরের অবস্থা। সন্তান বাহিরে যাদের সাথে চলাফেরা করে, যাদের সাথে উঠা বসা করে, ওখানে যদি দেখেন যে তার মনোযোগ নষ্ট হওয়ার কোনো কিছু আছে, তাহলে সেই ব্যাপারেও যত্নবান হতে হবে এবং ধীরে ধীরে সেটাকে সমাধান করতে হবে। এরপর ইনশাল্লাহ আরো কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে মনোযোগের পর্বটা নিয়ে কথা বললাম শুধু। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমি একটা দুইটা প্রশ্ন দেখছি একটু। মেজাজ একজন প্রশ্ন করেছেন, মেজাজ সবসময় খিটখিটে থাকে আমার ছেলের, পড়ার কথা এবং কোনো কথা বললে রাগ দেখায়, এক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, রাগের বিষয় এবং জেদের বিষয়ে আমি কথা বলেছি আগেও, এক দুটা পর্বে কথা বলেছি। আশা করি যদি আগের পর্বগুলো দেখা না হয়, একটু কষ্ট করে আমাদের পেজে আপনি এবং গ্রুপেই আগের সবগুলো লাইভ ক্লাস একসাথে পাবেন। পেজের উপরের অংশে গেলে ওখানে দেখবেন যে লাইভ নামে একটা অপশন থাকে, ওখানে যদি ক্লিক করেন তাহলে আমাদের যতগুলো লাইভ হয়েছে সবগুলো লাইভ একসাথে পাবেন। ওখানে আমাদের বেশ দুইটা বা তিনটা পর্বে আলোচনা হয়েছে যে সন্তানের জেদ, সন্তানের রাগ আমরা কিভাবে কমাবো, বেশ কয়েকটা প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। একটু কষ্ট করে লাইভ ক্লাসগুলো দেখবেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সে একটু নক করবেন কষ্ট করে। এরপরেও যেহেতু প্রশ্ন করেছেন, আমি এক কথায় সংক্ষেপে শুধু এতটুকু বলবো রাগ কমানোর ব্যাপারে। যাদের সন্তান রাগ করে, জেদ করে, আগেও বলেছি যে আমি আপনার কথাকে মূল্যায়ন করেই বলছি যে আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্তানদের যেটাকে রাগ মনে করি, এটা আসলে রাগ না, এটা আমাদের ভুল ধারণা। যেটাকে সন্তানের জেদ মনে করি, এটা সন্তানের জেদ না, বরং এটা তার বয়সের কারণে সে বিষয়টা এমন করে। ওই জায়গাটাতে আমাদেরকে একটু হ্যান্ডেল করতে হবে, ওটা আসলে রাগ না। আমরা সময় মনে করি যে তাকে আমরা কিছু বললে সে রাগ দেখায়, সে জেদ করে, সে কথা শুনতে চায় না। বিষয়টা আসলে এমন না। সে যে রাগ করছে, এটা আমাদের ঘরের যে পরিবেশ, ওই পরিবেশেরই একটা প্রতিচ্ছবি তার মাঝে দেখা যাচ্ছে। হয়তো আমাদের ঘরের মানুষরা, আমরা যারা আছি, আমরা হয়তো রাগারাগি করি, তার সাথে রাগ দেখাই, এই জন্যই সে তার জায়গা থেকে ওই জিনিসটা শুধু প্রকাশ করছে। এটাকে সমাধান করা খুব বেশি জটিল না, মানে যত বেশি জটিল মনে করা হয় ততটা জটিল না আসলে। ওই জায়গায় মূল করণীয় হলো আপনি নিজের সাথে একটু বসেন, চিন্তা করেন যে আমাদের ঘরে যেন কেউ রাগারাগি না করে, আমি যেন সন্তানের সাথে রাগারাগি না করি, তার সাথে যেন রূঢ় আচরণ, কঠিন আচরণ না করি। তাহলেই দেখবেন যে আস্তে আস্তে এই পরিবেশটা সংশোধন হয়ে যাবে অনেকটা। এটা একদিন দুদিনে সমাধান হওয়ার বিষয় না, একটু সময় সাপেক্ষ বিষয়, এই রাগ এবং জেদের যে বিষয়টা। তারপরেও বলবো, এটা নিয়ে কথা বলেছি বেশ কয়েকবার, একটু কষ্ট করে লাইভ ক্লাসগুলো দেখবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে সম্ভবত। আমার ছেলে 7 বছর, পড়াশোনায় অনেক অমনোযোগী, পড়তে বসাতে চাইলেই কান্না করে, কোন রকম জোর করে একটু পড়ানোর পর উঠে যায়, আমি কি করতে পারি? আপনি পড়ানোর দরকারই তো নাই,
7 বছর বয়স আপনি কেন জোর করে পড়াতে বসান তাকে? কোনো দরকার নেই। অনেক বেশি আমরা পড়ানোর চিন্তা করি যে স্কুলে ভালো ফলাফল করতে হবে। সত্যি কথা বলছি, একেবারে দিল থেকে বলছি, বিশ্বাস করেন এবং এই জিনিসটা একটু নিজেদের ভিতরে নেওয়ার চেষ্টা করেন। এই জোরাজুরিটা না করেন সন্তানের। সবাই কি বলছে যে পড়াশোনার জন্য সন্তান কান্নাকাটি করবে, আপনি জোর করে তাকে বসাচ্ছেন, এই জায়গাটাতে যাওয়ারই দরকার নেই। সারা দিন মিলিয়ে সে 10 মিনিট 15 মিনিট করে করে একটু একটু করে পড়ুক। তার যখন মনে চায় একটু পড়বে, তাকে জোর করে পড়ানোর দরকার নেই। আস্তে আস্তে তার ভিতরে শুধু পড়াশোনার আগ্রহটা তৈরি করতে থাকে। যতদিন না হয় ততদিন সে তার মতো করে চলতে থাকুক। সকালে একটু পড়বে, দুপুরে একটু পড়বে, বিকালে একটু পড়বে, রাতে একটু পড়বে, যখন তার মনে চায় একটা করে অক্ষর পড়বে, আবার উঠে বসে আবার খেলাধুলা করবে, কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় অস্থির হয়ে যাই, সে আধা ঘন্টা একটানা বসে যদি পড়াশোনায় মনোযোগী না হয় তাহলে সামনে কিভাবে হবে উন্নতি হবে। এখন 6-7 বছর 8 বছর বয়স খুব বেশি না, অল্পই বয়স, সে তার মতো করে চলুক। আপনি একটু একটু করে বাড়াতে থাকেন সময়টা। প্রথম দিন সে হয়তো একটানা 2 মিনিট পড়বে, পড়ে তো 2 মিনিট না, 2 মিনিট যথেষ্ট। পরের দিন সেটা 3 মিনিট হবে, 3 মিনিটের পরে সেটা 4 মিনিট হবে, একটা সময় যায় 10 মিনিট 15 মিনিট হবে। আস্তে আস্তে অটোমেটিকলি দেখবেন যে সে আধা ঘন্টা পড়বে, সে টেরও পাবে না। কিন্তু যদি আপনি রুটিন করে দেন যে তোমাকে আধা ঘন্টা পড়তেই হবে, আর আগে উঠাই যাবে না, কি দরকারটা কি? কোনো প্রয়োজন আমি মনে করি না। এবং বাস্তব কথা এটাই, আপনি আমাদের দেশের কালচারে এই জিনিসটা অনেক বেশি করে সবাই, বাবা মায়েরা, যে ওই রুটিন ঠিক করে দিয়েছে মাগরিবের পর থেকে বা সন্ধ্যার পর থেকে একটা সময় পড়তে হবে, আধা ঘন্টা পড়তেই হবে, উঠার কোনো উপায় নাই, যেমনি হোক ওখানে বসে পড়তেই হবে। এটা তো উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য হলো তার জন্য জিনিসটা শেখা হয়, বাচ্চারা অনেক দ্রুত শিখতে পারে। ওই আধা ঘন্টা ওখানে বসেই তাকে শেখাতে হবে এমন কিছু না। আপনি দেখবেন যে তাকে যদি আপনি শুধু উৎসাহিত করতে পারেন যে বাবা তুমি যদি এই অক্ষরগুলো শিখে ফেলো, কালকে আমি তোমাকে এই জিনিসটা দিব, তার উপরে ছেড়ে দেন, সে দেখবেন যে সারাদিনে মিলিয়ে এগুলো শেষ করে ফেলবে। তার খেলার ফাঁকে ফাঁকে সে শিখে ফেলবে। একেবারে বইপত্র নিয়ে বসার খুব বেশি দরকার নেই। ওই 10 মিনিট বসবে বই নিয়ে, বইটা দেখার পরে সে ওখান থেকে উঠে চলে আসবে, কিন্তু তার মাথার ভিতরে একটা কাজ করবে যে আমাকে তো এটা শেষ করতে হবে। সে ওই খেলতে খেলতেও এটা পড়বে। বই সামনে নিয়েই পড়তে হবে এটা জরুরি না। তাকে তার মতো একটু স্বাধীনতা দেন, উৎসাহিত করেন যে তোমাকে এটা করলে এই পুরস্কার দেওয়া হবে, খেলতে নিয়ে যাওয়া হবে, তোমার সামনে উন্নতি হবে। যেভাবে করা যায়, আপনারা তো বুঝেন এগুলো, ভালো বুঝার কথা অবশ্যই, যেভাবে তাকে উৎসাহিত করা যায় সেভাবে তাকে আস্তে 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 ধীরে ধীরে উৎসাহিত করেন। আপনি যেটাকে মনে করছেন যে মনোযোগ, এটা আসলে মনোযোগ না। এই জিনিসটা বললাম যে আপনি মনে করছেন যে বই নিয়ে সামনে যদি একসাথে বসে আধা ঘন্টা সময় একটা না পড়ে এটা হয়তো মনোযোগ, এটা আসলে মনোযোগ না। মনোযোগ হলো যে এই জিনিসটার প্রতি তার আগ্রহ। এটা যদি না থাকে তাহলে আপনি জোর করে তাকে বই নিয়ে পড়াতে বসিয়ে রেখেছেন, কোনো লাভ নেই। আর যদি একটা বাচ্চা পড়াশোনায় মনোযোগী হয় কিন্তু সারা দিন একটা মিনিটের জন্য বই নেয় না হাতে, কোনো অসুবিধা নেই। এই বাচ্চা বই ছাড়াও ভালো পড়াশোনা করবে। সে যদি পড়াশোনার টেবিলে নাও বসে, কোনো অসুবিধা নেই, ওই তার মনোযোগ তাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। আপনার কাজ শুধু একটা, যে ধীরে 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 তার ভেতরে পড়াশোনার আগ্রহটা তৈরি করা, কোনোভাবেই যেন বিরক্তির কারণ না হয়। এবং আমি একটা কথা বলি, অভিযোগ হিসেবে বলছি না এবং আপনাদেরকে বলছি না, আমি আমাকে লক্ষ্য করে এবং আমরা যেহেতু এক পরিবারের সদস্য বলা যায়, একাডেমিতে যারা যুক্ত আছি, আমরা নিয়মিত ক্লাসে বসি কথা বলি, আমি নিজের আত্মসমালোচনা এবং সমাজের ব্যাপক অবস্থা থেকে লক্ষ্য করে বলছি যে সন্তানরা যে পড়াশোনায় খারাপ করে এটার পিছনে সবচেয়ে বেশি দায়ী আমরা অভিভাবকরা, সবচেয়ে বেশি দায়ী। আমরা ছোটবেলা থেকে তার উপরে যখন প্রেশার ক্রিয়েট করতে থাকি পড়াশোনার জন্য, তখন পড়াশোনাটা একটা সময় তার কাছে বিরক্তির কারণ হয়ে যায়। ওই শৈশবেই 3, 4, 5 বছর বয়সেই পড়াশোনাটা তার কাছে এত ভয়ের একটা বিষয় হয়, এত বিরক্তির একটা কারণ হয়। একদিকে ভয়, অন্যদিকে বিরক্তি, সবকিছু মিলিয়ে সে সারা জীবনের জন্য পড়াশোনা থেকে হাত ধুয়ে ফেলে। যে এটা শুধু শুধু একটা কষ্টকর জিনিস। এই কাজটা না করে শৈশবকাল থেকে
এটা তার জন্য একটা মানে খেলার বিষয়, এটা তার জন্য একটা খুব হালকা একটা বিষয় হিসেবে আপনি তার সামনে পেশ করেন। কোনো কঠিন কোনো বিষয় না, প্রেশার ক্রিয়েট করেন না, আনন্দের বিষয় হিসেবে পেশ করেন। অল্প সময় পড়ুক এবং ভেঙে 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 একসাথে লম্বা সময় কখনোই সন্তানদেরকে পড়তে বলবেন না। এই যেমন আপনি এখানে লিখেছেন না সম্ভবত, কমেন্টটা মনে হয় চলে গেল। একটা প্রবলেম হচ্ছে মাঝে মাঝে যে সবগুলো কমেন্ট একসাথে দেখা যায় না। যাই হোক, মানে লিখেছেন মনে হয় যে কিছুক্ষণ পড়ার পরেই কান্নাকাটি করে উঠে যায়। হ্যাঁ, যতক্ষণ সে নিজের আগ্রহে পড়ছে ততক্ষণ, এরপর ছেড়ে দেন। এরপর আবার 15 মিনিট পরে তাকে আবার একটু বলেন যে বাবা আরেকটা অক্ষর একটু পড়ে নাও, দেখবেন যে আবার সে হয়তো 5 মিনিট পড়বে, আবার ছেড়ে দেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আর প্রশ্ন হয়তো আজকে নিতে পারবো না, সময় 7টা বেজে গেছে, আজান হয়ে গেছে। তারপর একটা প্রশ্ন আছে, ঘরের সব মানুষ তো এক না, তাহলে পরিবেশ কিভাবে ঠিক করব? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি একটা আলোচনা করব যে যৌথ ফ্যামিলি যারা আছেন, একটা ফ্যামিলিতে অনেকগুলো মানুষ থাকে, ওই সমস্ত পরিবারে আমাদের সন্তানদের সাথে আমাদের আচরণগুলো কেমন হবে। কারণ ঘরের সব সদস্যরা একরকম থাকে না। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, সব ক্ষেত্রে আচার আচরণ থেকে শুরু করে আমরা চাচ্ছি একভাবে সন্তানদেরকে বড় করতে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা তো আমাদের সাথে অনুকূলের না। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, যদিও 1-2বার আমি আলোচনা করেছি সংক্ষেপে এই বিষয়গুলো, কিন্তু তারপরেও বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেহেতু এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা আলোচনার বিষয়। এজন্য আমি প্রশ্নের উত্তরগুলো এভাবে দেই না সাধারণত, যে যখন যে আলোচনাটা আসবে ওই আলোচনায় আমরা ইনশাল্লাহ পুরো আলোচনাটা করে ফেলবো, এবং পরবর্তীতে আপনারা একসাথে সবগুলো বিষয় গোছানোভাবে পাবেন। যখন যার যেটা প্রয়োজন হয় ক্লাসগুলোর মধ্যে খুঁজলে আপনারা ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন। আর আমাদের পক্ষ থেকে আরো সুন্দরভাবে গুছিয়েও এই বিষয়গুলো আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদের সকলকে এবং সবকিছু সহজ করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।